হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর জ্যোতির্ময় বণিক, শুভজিৎ একাডেমির তরফ থেকে। আজকে আমরা যে টপিকটা পড়ব, রেসপিরেটরি সিস্টেম। এবার রেসপিরেটরি সিস্টেম তো একটা বড় চ্যাপ্টার। তার মধ্যে সেলুলার রেসপিরেশন রয়েছে, যেটা মেকানিক্যাল রেসপিরেশন রয়েছে। তার মধ্যে মেনলি আমাদের আজকে ফোকাস থাকবে মেকানিক্যাল এক্সটার্নাল যেটা রেসপিরেশন। মানে হিউম্যানের যে ব্রিদিং প্রসেসটা, সেই ব্রিদিংয়ের মেকানিজমও যে যে ফিজিক্সটা রয়েছে, যে মেকানিজমের যে ফিজিক্সটা রয়েছে, সেটার উপর আজকে আমাদের মেন ফোকাস থাকবে। তো তার মধ্যে ফার্স্টে আমাদের কি করতে হবে, রেসপিরেটরি সিস্টেমের যে অ্যানাটমিটা, সেটাকে একটু একবার বুঝে নিতে হবে। স্টার্ট ফ্রম ন্যাসাল ক্যাভিটি বা নস্ট্রিল নস্ট্রিল এরিয়া থেকে স্টার্ট করে কমপ্লিট অ্যালভিওলাই পর্যন্ত। ঠিক আছে, এখানে অ্যালভিওলাই নোট করা নেই, বাট টিল অ্যালভিওলাই, ফ্রম স্টার্টিং টু নস্ট্রিল টু অ্যালভিওলাই, পুরো যে অ্যানাটমিটা রয়েছে আমরা যদি একবার দেখি। স্টার্ট হচ্ছে নস্ট্রিল দিয়ে, দেন আমার আসছে ন্যাসাল ক্যাভিটি, তারপর আমরা প্যালেট এরিয়া পেরিয়ে ফ্যারিংস যাচ্ছি, যার মধ্যে রয়েছে ফ্যারিঞ্জিয়াল টনসিল, ন্যাসোফ্যারিংস, ওরোফ্যারিংস। পুরো এই এরিয়াটাকে আমরা বলছি ফ্যারিংস। এবং ফ্যারিংসের পর এপিগ্লটিস পার করে যে জায়গাটা স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে ল্যারিংস। ল্যারিংস এবং ল্যারিংসের পর যে টিউব লাইক স্ট্রাকচার উইথ সি টাইপ কার্টিলেজেনিয়াস রিংস, সেটা হচ্ছে ট্রাকিয়া। এবং ট্রাকিয়া ডিভাইড হচ্ছে প্রাইমারি রাইট মেন ব্রঙ্কাস আর লেফট মেন ব্রঙ্কাসে, যেগুলোকে আমরা বলছি প্রাইমারি ব্রঙ্কাই। এবং তারপর সেখান থেকে সাবসিকুয়েন্টলি সেকেন্ডারি ব্রঙ্কাই অ্যান্ড টার্সিয়ারি ব্রঙ্কাই। এইভাবে ডিভিশন হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্সিয়ারি ব্রঙ্কাই। এবং তারপর চলে আসছে, বা আমরা যদি অর্ডারটা একবার ভালো করে দেখি, প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্সিয়ারি ব্রঙ্কাই, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের পর লাস্টে স্যাক লাইক স্ট্রাকচার আসছে অ্যালভিওলি। এইগুলো হচ্ছে ব্রঙ্কাই, এই ব্রঙ্কিওলস। এবং তার শেষে যে স্যাক লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে লাংসের ভেতরে, সেগুলোকে বলা হয় অ্যালভিওলি। এই হচ্ছে পুরো রেসপিরেটরি সিস্টেমের পাথওয়েটা, যে পাথওয়ের মধ্যে এই এরিয়াগুলো ক্রস করে এয়ার আমাদের লাংসের একদম কোর অবধি এন্ট্রি করছে এবং অ্যালভিওলিতে গিয়ে এক্সচেঞ্জটা করছে। এর মধ্যে আপটিল ব্রঙ্কিওল, নস্ট্রিল টু ব্রঙ্কিওল, তার মানে নস্ট্রিওল থেকে ফ্যারিংস, ফ্যারিংস থেকে ল্যারিংস, ল্যারিংস থেকে ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্সিয়ারি ব্রঙ্কাই, তারপর ব্রঙ্কিওল। এই অবধি পার্টটাকে আমরা বলছি কন্ডাক্টিং পার্ট। মানে এই অবধি পুরো এয়ারটা শুধুমাত্র কন্ডাকশন হচ্ছে। এরপরে অ্যালভিওলিতে গিয়ে ফাইনালি এয়ারটার এক্সচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জ উইথ ব্লাড। যে ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংসে আসছে, সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেন দেওয়া হচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড ফেরত নিয়ে নেওয়া হচ্ছে। এইটা হচ্ছে মোটামুটি রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমিটা বেসিক। আচ্ছা, এবার তাহলে আমরা রেসপিরেটরি সিস্টেমের যে মেকানিজমটা, সেই মেকানিজমটায় যদি আমরা আসি, রেসপিরেটরি সিস্টেমের যে মেকানিজমটা, সেটাকে যদি আমরা একবার শর্টে খুব কম সময়ের মধ্যে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের সবার আগে থোরাসিক ক্যাভিটিটাকে বুঝতে হবে। রেসপিরেটরি মেকানিজম বলতে আমরা রেসপিরেশনের দুটো প্রসেস, একটা হচ্ছে ইন্সপিরেশন, একটা এক্সপিরেশন।
এবার এই ইন্সপিরেশনের সময় বা এক্সপিরেশনের সময় কি কি চেঞ্জেস হবে সেই চেঞ্জেসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে পারা হচ্ছে আমাদের মেকানিজমটা বোঝা। তো তার জন্য সবার আগে আমাকে থোরাসিক ক্যাভিটিটা বুঝতে হবে যে থোরাসিক ক্যাভিটি কি দিয়ে তৈরি হয়। একটা থোরাসিক ক্যাভিটির যদি আমি কন্টেন্টস বলি বা বর্ডার বলি, বর্ডারই বলছি, তাহলে অ্যান্টেরিয়ারলি সেখানে থাকে স্টারনাম, পস্টেরিয়ারলি থাকে ভার্টিব্রাল কলাম, ল্যাটারালি থাকে রিবস, আর ইনফেরিয়ারলি থাকে বা বিলো, ইনফেরিয়ারলি অর বিলো থাকে হচ্ছে ডায়াফ্রাম। তাহলে পেছন দিকে কে থাকছে? ভার্টিব্রাল কলাম, সামনে থাকছে স্টারনাম, সাইডে আমাদের রিব, মানে রিব কেজ দিয়ে পুরো থোরাসিক ক্যাভিটিটা ল্যাটারালি তৈরি হচ্ছে, আর একদম নিচে মানে থোরাসিক ক্যাভিটির একদম নিচে থাকছে ডায়াফ্রাম মাসেল। ছবিতে যদি আমরা দেখি তাহলে এইগুলো হচ্ছে রিব, এইভাবে রিবগুলো থাকে। এই হচ্ছে ডায়াফ্রাম, দিস ইজ ডায়াফ্রাম। এইখানে রিবগুলো যেখানে গিয়ে জয়েন করে সেই জায়গায় থাকে হচ্ছে স্টারনাম, আর পস্টেরিয়ারলি ভার্টিব্রাল কলাম। তাহলে এইটা নিয়ে আমাদের এই যে ক্যাভিটিটা আমরা তৈরি করতে পারছি, দিস ক্যাভিটি ইজ কল থোরাসিক ক্যাভিটি। আশা করছি থোরাসিক ক্যাভিটিটা কি জিনিস বা কি নিয়ে তৈরি হয় সেটার মধ্যে কোনো ডাউট নেই। এইবার হচ্ছে আমাদের বুঝতে হবে যে থোরাসিক ক্যাভিটিটা আমাদের কি কাজে লাগছে। তাহলে আমরা পড়ছি হচ্ছে ব্রিদিং মেকানিজম। ব্রিদিং এর মধ্যে দুটো পার্ট, একটা ইন্সপিরেশন আর একটা এক্সপিরেশন। ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন। তাহলে এই দুটো প্রসেসের সময় কি কি চেঞ্জেস হচ্ছে বা কিভাবে এই দুটো প্রসেস ক্যারি ফরওয়ার্ড হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে সবার আগে তাহলে আমরা ইন্সপিরেশনটা দেখি। ইন্সপিরেশন মানে হচ্ছে ব্রিথ ইন, মানে আমাদের এয়ারটাকে নস্ট্রিল দিয়ে লাংসে ঢোকাতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে? এই হচ্ছে লাংস, এই হচ্ছে এনভায়রনমেন্ট, এখানেও এয়ার আছে, এখানেও এয়ার আছে। এই এয়ারটার প্রেসার আমি ধরে নিচ্ছি P1, এই এয়ারটার প্রেসার হচ্ছে P2, ঠিক? তাহলে P1 যদি P2 এর সাথে সেম হয়, ইন কেস অফ P1 P2 এর সাথে সেম, তখন আমরা কি দেখব? এদের মধ্যে কোনো এয়ার এক্সচেঞ্জ হবে না, কারণ আমরা জানি প্রেসারের কোনো গ্রেডিয়েন্টই ক্রিয়েট হচ্ছে না। লাংসের প্রেসার P2 আর এনভায়রনমেন্টের প্রেসার P1 যদি একটা আরেকটার সাথে সমান হয় তাহলে কোনো প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে না। প্রেসার গ্রেডিয়েন্ট কোনো তৈরি না হলে এয়ারের কোনো রকম ট্রান্সপারেশন হচ্ছে না। এইবার যদি কোনোভাবে আমি P2কে P1কে P2 এর থেকে বেশি করে দিতে পারি, মানে এই প্রেসারটা এনভায়রনমেন্টের প্রেসার লাংসের প্রেসারের থেকে বাড়লো। কিভাবে বাড়বে? এনভায়রনমেন্টের প্রেসার কি আমরা বাড়াতে পারি? এনভায়রনমেন্টাল প্রেসার কি আমাদের কন্ট্রোলে আছে? নেই। এনভায়রনমেন্টাল প্রেসার এনভায়রনমেন্টের যেরকম প্রেসার সেই অনুযায়ী থাকবে। আমাদের কন্ট্রোল, আমরা লাংসকে চেঞ্জ করতে পারি। তাহলে আমরা P2কে যদি কমিয়ে দিই, নট P1কে বাড়িয়ে দিই, P2কে যদি আমরা কমিয়ে দিই তাহলে ইটসেলফ P1 এর থেকে P2টা কম হয়ে যাবে। এইবারে তাহলে একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হবে। P1 এই লেভেলে আছে, P2 এই লেভেলে আছে, একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। এই গ্রেডিয়েন্ট বরাবর এয়ার মুভ করবে, মুভ উইদিন লাংস।
তাহলে লাংসের উইদিন যদি এয়ার মুভ করে তখন আমরা প্রসেসটাকে বলছি ইন্সপিরেশন। এবার তাহলে আমাকে জানতে হবে যে লাংসের প্রেশারটাকে কমানো কিভাবে হয়। লাংসকে রেস্ট্রিক্ট করে রাখে, লাংস ইজ রেস্ট্রিক্টেড বাই thoracic cavity। খুব সহজ ভাষায় বলতে গেলে লাংস হচ্ছে একটা বেলুন, সেই বেলুনের মধ্যে এয়ার আমি দিতেও পারি, বেরও করতে পারি। নিজের মানে যতটা এয়ার দেবো, যতটা এয়ার বের করবো, সেই অনুযায়ী লাংসের ভলিউম চেঞ্জ হবে। কিন্তু সেটাকে রেস্ট্রিক্ট করে রাখে হচ্ছে একটা রিজিড স্ট্রাকচার। সেই রিজিড স্ট্রাকচারটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটির অলরেডি আমরা অ্যানাটমিটা দেখলাম যে ওর বর্ডার কি কি দিয়ে তৈরি। তাহলে এইটা যদি একটা থোরাসিক ক্যাভিটি হয় আর তার ভেতরে এইটা যদি লাং হয়, তাহলে আমি যদি আমাকে যদি এর প্রেশারটাকে কমিয়ে দিতে হয়, লাংসের প্রেশারকে যদি আমাকে কমাতে হয়, তাহলে লাংসের ভলিউমকে আমাকে কি করতে হবে, বাড়াতে হবে না কমাতে হবে? প্রেশারের সাথে ভলিউমের রিলেশন হচ্ছে ইনভার্স। তাহলে আমাকে যদি প্রেশারকে কমাতে হয় ভলিউমকে বাড়াতে হবে। তাহলে লাংসের ভলিউমকে আমাকে বাড়াতে হবে। লাংসের ভলিউম তখনই বাড়তে পারবে যদি থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়ে। কারণ লাং একটা বেলুনের মতো ফ্লেক্সিবল স্ট্রাকচার, সেটাকে রেস্ট্রিক্ট করে রাখা হচ্ছে থোরাসিক ক্যাভিটি। তাহলে আমি থোরাসিক ক্যাভিটির ভলিউম যদি বাড়িয়ে দিই, তাহলে লাংসের কাছে এক্সপ্যান্ড করার মতো ভলিউমটা বেড়ে যাবে। থোরাসিক ক্যাভিটি বাড়লে, থোরাসিক ক্যাভিটির ভলিউম যদি বাড়ে তাহলে লাং ভলিউমও বাড়বে, লাংয়ের কাছে এক্সপ্যান্ড করার মতো ভলিউমটা বেড়ে যাবে। লাং ভলিউম বাড়লে লাং প্রেশার কমে যাবে অ্যাকর্ডিং টু বয়েলস ল। আমি জানি, মানে আমরা জানি যে বয়েলস ল অনুযায়ী P ভ্যারিজাস 1/V, মানে P এর সাথে V এর ইনভার্স রিলেশন। তাহলে ভলিউম যেই মুহূর্তে আমি লাংসের বাড়িয়ে দেবো ইনডাইরেক্টলি বাই ইনক্রিজিং দ্য ভলিউম অফ থোরাসিক ক্যাভিটি, সেই মুহূর্তে লাংয়ের প্রেশার কমে যাবে। লাংয়ের প্রেশার কমে গেলে এয়ার উইল এন্টার ইনসাইড লাং। আশা করছি এই অবধি কনসেপ্টে কারো কোনো প্রবলেম নেই যে ইন্সপিরেশন তখনই হবে যখন আমি লাংয়ের ভেতরে প্রেশারকে এয়ারের প্রেশারের থেকে কমাতে পারবো। লাংয়ের ভেতরে প্রেশারকে আমি তখনই কমাতে পারবো যখন আমি লাংয়ের ভলিউমকে বাড়াতে পারবো। এবং দ্যাট ইন টার্ন সেজ দ্যাট লাংয়ের ভলিউম আমি তখনই বাড়াতে পারবো যখন আমি থোরাসিক ক্যাভিটির ভলিউমকে বাড়াতে পারবো। তাহলে আমার মেন টার্গেট কে এখানে হবে, ডিউরিং ইন্সপিরেশন আমার মেন টার্গেট হবে থোরাসিক ক্যাভিটির ভলিউমকে বাড়ানো। তাহলে থোরাসিক ক্যাভিটির ভলিউম বেড়ে গেলে লাং ভলিউম বেড়ে যাবে, লাং ভলিউম বেড়ে গেলে লাং প্রেশার কমে যাবে, লাং প্রেশার কমে গেলে এয়ার উইল এন্টার ইনসাইড দ্য লাং, দ্যাট ইজ ইন্সপিরেশন। তাহলে আমাকে দেখতে হবে থোরাসিক ক্যাভিটির ভলিউম আমি কিভাবে বাড়াতে পারি। এই থোরাসিক ক্যাভিটির বাড়ানোর জন্য আমাকে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট বুঝতে হবে। বাকেট হ্যান্ডেল মুভমেন্ট কিরকম সেটা, এই একটা বালতি আর এই হচ্ছে তার হ্যান্ডেল। ক্লিয়ার? এবার আমি হ্যান্ডেলটাকে পুরোপুরি যদি যখন আমি ছেড়ে দিচ্ছি তখন হ্যান্ডেলটা বাকেটের যে ওয়াল, সেই ওয়ালের সাথে টাচ করে যাবে। তাহলে বাকেট হ্যান্ডেল আর ওয়ালের মাঝে যে সারফেস এরিয়া সেটা পুরোটাই কমে যাবে, 0 হয়ে যাবে। এইবার আমি এটাকে আস্তে আস্তে তুলছি, হ্যান্ডেলটাকে, বালতির হ্যান্ডেলকে আমি বাকেট ওয়াল থেকে আস্তে আস্তে ওপরে তুলছি। যত আমি তুলছি আপ টিল 90 ডিগ্রি, ভালো করে যদি খেয়াল করো, এরপরে আমি জিনিসটাকে এইভাবে এই পজিশনে নিয়ে যেতে পারি এবং তারপরে আমি আলটিমেটলি জিনিসটাকে পুরো এই লেয়ারে, মানে বাকেটের যে আপার সার্কুলার লেভেলটা, সেই লেভেলে নিয়ে আসতে পারি। তাহলে এইরকম আমি আস্তে আস্তে যত ওপরে তুলবো, এই হ্যান্ডেল টু বাকেটের ওয়াল তার মাঝের যে এরিয়াটা,
যত আমি ওপরে উঠবো ওপরে তুলবো হ্যান্ডেলটাকে, সেটা কমবে না বাড়বে, এইটার ওপরেই বাকেট হ্যান্ডেল থিওরির অ্যান্সার নির্ভর করছে। কেউ যদি বলো বাড়ছে, তাহলে তার লজিক ঠিক আছে। কারো যদি মনে হয় না কমে যাচ্ছে, অনেকের মনে হতে পারে যে যখন আমি উপরে তুলছি তখন তো আমার এইটুকু এরিয়া, আর যখন আমি নিচে থাকছে পুরোটা এরিয়া, তাহলে এইটাই তো বেশি। ছবিতে দেখে সেরকম মনে হতে পারে, কিন্তু কেউ যদি হাতে বালতি নিয়ে ট্রাই করো, এই একটা বালতি, তার হ্যান্ডেল ইনিশিয়ালি এই ছিল, তখন ভলিউম ছিল এই মাঝের যেটা, মানে বালতির কাছে তার ভলিউম ছিল এইটা, মানে সারফেস এরিয়া বালতির ওয়ালের থেকে বালতির ওয়ালের সাথে তার সারফেস এরিয়ার যে গ্যাপটা ছিল সেটা হচ্ছে এইটা। এইবার যেই মুহূর্তে এটাকে তুলে আরেকটু এরকম করে দেওয়া হলো, একটু ওপরে তুলে নেওয়া হলো, তাহলে এবার সারফেস এরিয়াটা হয়ে গেল এইটা। দিস সারফেস এরিয়া, দিস এরিয়া ইজ বিগার দ্যান দিস। হ্যান্ডেল যত আমি ওপরে তুলবো, আমার বালতি আর হ্যান্ডেলের মাঝের সারফেস এরিয়া যেটা আছে, যে ফাঁকা জায়গাটা আছে, সেই এরিয়াটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কতক্ষণ বাড়বে? যতক্ষণ না আমি 90 ডিগ্রি, মানে বালতির একদম আপার লেভেল অবধি হ্যান্ডেলকে নিয়ে তুলে নিয়ে চলে আসছি, ততক্ষণ অবধি আমার ওই দুটোর মাঝের এরিয়াটা বাড়তে থাকবে। এটা যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা এবার রিপগুলোকে যদি একটু খেয়াল করি, লিপগুলো অনেকটা বালতির হ্যান্ডেলের মতো পজিশন হয়ে থাকে, মানে বালতির হ্যান্ডেল একটু নিচের দিকে পড়ে থাকলে যেরকম হয় সেরকম পজিশনে থাকে। এবার আমি রিপগুলোকে যদি কোনোভাবে ওপর দিকে টানতে পারি, মানে একটু বালতির হ্যান্ডেলটাকে নিচ থেকে ওপরে তুলতে পারি, যেরকম আমরা বালতির ক্ষেত্রে দেখলাম যে একটু ওপরে তুললে বালতি আর রিবের মাঝের যে সারফেস এরিয়া সেটা বেড়ে যায়, সিমিলারলি এগুলোকেও যখন আমি একটু ওপরে তুলবো, রিবগুলোকে একটু ওপরে তুলবো, তখন আমার রিব আর তার মানে ভার্টিব্রাল কলাম আর রিবের মাঝের যে সারফেস এরিয়াটা, মানে এই যে ডায়ামিটারটা, এই রিবটাকে যদি আমি ধরে নিই, তাহলে এই একটা ডায়ামিটার ছিল। এবার আমি যখন এটাকে তুলে এই পজিশনে নিয়ে চলে আসছি, তখন ডায়ামিটারটা এইটা হয়ে যাবে। দিস ডায়ামিটার ইজ বিগার। ক্লিয়ার করে আমি দেখাচ্ছি, এই একটা রিব এইরকম ছিল, এই সময় তার কাছে ডায়ামিটার কি আছে? এইটুকু। সেই রিবকে যখন আমি এই পয়েন্টে তুলে আনলাম, এবার তার কাছে কি ডায়ামিটার আছে? এই ডায়ামিটারটা আছে। এটা অবশ্যই তার আগেরটার থেকে একটু বড়। একেই যদি আমি আরেকটু ওপরে তুলে নিই, তাহলে যে ডায়ামিটারটা আমি পাবো সেটা এই ডায়ামিটারটা, যেটা আরেকটু বড়। এইভাবে আমি রিবকে যতটা ওপরে তুলতে পারবো বাকেট হ্যান্ডেলের মতো, তত আমার অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটারটা, লাংসের এক্সপ্যান্ড করার জন্য অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যাবে। আশা করছি এটা বুঝতে পেরেছো। এইটাকে আমরা বলি বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। রিবসের বাকেট হ্যান্ডেল মুভমেন্ট যত আমরা উপরের দিকে তুলবো, তত অ্যান্টেরো পস্টেরিয়রলি থোরাসিক ক্যাভিটিটা এনলার্জ হবে। আর ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট করে, তাহলে ডায়াফ্রাম নর্মালি থাকে হচ্ছে কনকেভ। দিস ইজ দ্য ডায়াফ্রাম রিল্যাক্স, মানে নর্মাল পোর্শনে ডায়াফ্রাম এরকম কনকেভ হয়ে থাকে। এবার যদি আমি তাকে কন্ট্রাক্ট করি, তাহলে সেটা ডোম বা কনকেভ থেকে একটু কনকেভিটিটা কমে যায়। তাহলে কনকেভিটি যদি কমে, এইখানে আমি যে ভলিউমটা পাচ্ছিলাম, এটা আমি তার থেকে বেশি ভলিউম পাচ্ছি, তাহলে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে লঙ্গিচুডিনাল ভলিউম বেড়ে যায়। লঙ্গিচুডিনালি থোরাসিক ক্যাভিটি ভলিউমটা বেড়ে যাচ্ছে। আর রিব যদি বাকেট হ্যান্ডেল মুভমেন্টের মতো ওপর দিকে ওঠে, তাহলে অ্যান্টেরো পস্টেরিয়রলি ডায়ামিটারটা বেড়ে যায়। রিবকে তুলতে হেল্প করে কারা? ইন্টারকস্টাল মাসেলস। তাহলে ইন্টারকস্টাল মাসেলস আর ডায়াফ্রাম, এরা দুজনেই যখন কন্ট্রাকশন করে, তখন একদিকে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট হয়ে অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটার থোরাসিক ক্যাভিটির বেড়ে যায়,
আরেকদিকে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে কনকেভিটিটা কমে, যার ফলে লঙ্গিচুডিনালি ভলিউমটা বাড়ে। তাহলে দুদিক দিয়ে ভলিউম বেড়ে যাচ্ছে এই দুটো মাসেল কন্ট্রাক্ট করলে। থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়লে আমরা কি জানি, থোরাসিক ক্যাভিটির ভলিউম বেড়ে গেলে লাং ভলিউম বেড়ে যাবে, লাং ভলিউম বেড়ে গেলে লাং প্রেশার কমে যাবে, লাং প্রেশার কমে গেলে এয়ার উইল মুভ ইনটু দ্য লাংস, দ্যাট ইজ ইন্সপিরেশন। তাহলে ইন্সপিরেশনের মেকানিজম আমার আশা করছি এরপর আর ডাউট থাকার কথা নয়। এবার যদি তোমরা ইন্সপিরেশন বুঝে গিয়ে থাকো, আমরা দুটো মাসেলকেই কন্ট্রাকশন করেছিলাম ডিউরিং ইন্সপিরেশন, এবার আমরা এয়ার ছেড়ে দিচ্ছি, মানে এয়ার আমাকে ছাড়তে হবে বাইরে, এক্সপিরেশন করতে হবে। তাহলে আমি মাসেল কন্ট্রাকশনগুলো ছেড়ে দিলেই আমার অপোজিট প্রসেসটা হয়ে যাবে, কারণ এগুলোর জন্য আমাকে এনার্জি খরচ করে প্রসেসটা করতে হয়েছে, মাসেলগুলো কন্ট্রাক্ট করে রয়েছে। এবার আমি মাসেলকে যেই মুহূর্তে রিল্যাক্স করে দেবো, ইন্টারকস্টাল মাসেলস আর ডায়াফ্রাম যেই মুহূর্তে রিল্যাক্স করে যাবে, রিব আর স্টার্নাম নর্মাল পজিশনে ফিরে যাবে, ডায়াফ্রাম আবার কনকেভিটি মানে ডোম শেপে ফিরে চলে যাবে, যার ফলে ভলিউম যেটা বেড়ে গেছিল এতক্ষণ মাসেলগুলো কন্ট্রাক্ট করায় সেগুলো আবার ভলিউম কমে যাবে। থোরাসিক ক্যাভিটির ভলিউম কমে গেলে লাং ভলিউম কমবে, লাং ভলিউম কমে গেলে লাঙের প্রেশার বেড়ে যাবে, তাহলে লাঙের প্রেশার এবার অ্যাটমসফিয়ারিক এয়ারওয়েজ থেকে বেশি, তাহলে এয়ার কোন বরাবর যাবে, লাং থেকে অ্যাটমসফিয়ারে যাবে, দ্যাট ইজ এয়ার উইল মুভ আউট অফ লাং, দ্যাট ইজ এক্সপিরেশন। তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন আর এক্সপিরেশনের বেসিক মেকানিজম। এই মেকানিজমটা বোঝা হয়ে গেলে আমরা লাং ভলিউম আর লাং ক্যাপাসিটি সেই দিকে একটু জাস্ট বেসিক ডিসকাশন করব। একদিকে হচ্ছে ভলিউম, আরেকদিকে হচ্ছে ক্যাপাসিটি। এই ডিসকাশনের আগে আমরা দুটো রুল নিয়ে কথা বলবো। রুলস অফ ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি, এটা কোনো প্রতিষ্ঠিত রুল না, এটা আমরা ডেফিনেশনটাকে লজিক্যালি বোঝার জন্য ট্রাই করব। যদি কারোর ডেফিনেশনগুলো মেমারাইজ করতে হয় বা মুখস্থ করতে হয়, তার জন্য কোনো টিচার বা কারোর কোনো ভিডিও কোনো কিছুর দরকার নেই, এনসিইআরটিতে অলরেডি ডেসক্রাইবড আছে, কেউ রিড করলেই সেটা হয়ে যাবে। কিন্তু আমাদের লজিকটা বুঝতে হবে, তার জন্য তোমার নিজের মাইন্ড বা কেউ একটা লজিকটা বোঝাবে এরকম কাউকে দরকার। তাহলে ভলিউম আর ক্যাপাসিটির যে রুল, মানে ভলিউম আর ক্যাপাসিটির লজিক্যালি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে গেলে সবার আগে যেটা আমাকে একদম সব সময়ের জন্য যেটা সত্যি সেটা হচ্ছে ক্যাপাসিটি উইল বি অলওয়েজ মোর দ্যান ভলিউম। কেন? কারণ ভলিউম মানে হচ্ছে তোমার নর্মাল মোস্ট কেসেসে, আমরা অন্য কি কি ইয়ে হতে পারে সেটা নিয়ে পরে আসছি। এমনি ভলিউম বলতে আমাদের মানে কি বোঝায়, নর্মালি আমরা যে ভলিউম ইনহেল ইন ইনহেল আউট করতে পারছি, দ্যাট ইজ ভলিউম। আর ক্যাপাসিটি টার্মটার মধ্যেই আছে, ক্যাপাসিটি মানে হচ্ছে আমরা আমাদের নর্মাল যে ফিজিওলজি তার থেকে এক্সট্রা কতটা কি করতে পারি, দ্যাট ইজ আওয়ার ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে আমি এক্সট্রা করছি, আমার ক্যাপাসিটিকে শো করছি যে আমার এক্সট্রা কতটা ক্যাপাসিটি আছে। তাহলে ক্যাপাসিটি বলতে গেলে এক্সট্রা, তাহলে যখন এক্সট্রা সবসময় নর্মালের থেকে বেশি হবে, তাহলে ক্যাপাসিটি উইল বি অলওয়েজ মোর দ্যান ভলিউম। যদি কোনোখানে তুমি লজিক্যালি দেখো, মানে তুমি যে ডেফিনেশন দিচ্ছ সেখানে ভলিউম ক্যাপাসিটির থেকে ছোট হয়ে যাচ্ছে, এই বড় হয়ে যাচ্ছে, তার মানে কোথাও একটা ভুল হয়েছে, এটা বুঝে নিতে হবে, কারণ ক্যাপাসিটি সবসময় ভলিউমের থেকে বড়ই হবে। এবার হচ্ছে in most cases like during inspiration and expiration, মানে নর্মাল রেসপিরেশনের প্রসেসগুলো নিয়ে যখন আমি ডিসকাস করব তখন আমরা দেখতে পাবো যে আমি যখন ভলিউম কথাটা আসছে তখন ভলিউম মানেই বোঝাবে নর্মাল নর্মাল প্রসেস, নর্মাল ইন্সপিরেশন, নর্মাল এক্সপিরেশন। যখন রিজার্ভ আসবে, রিজার্ভ রিজার্ভ মানেটাই হচ্ছে কিন্তু এক্সট্রা। রিজার্ভ মানে আমি কোনো কিছু রিজার্ভ করে রাখছি, আমার নর্মাল মানে নর্মাল যে আমার ক্ষমতা, নর্মাল প্রয়াস, মানে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু করছি না, আমি নর্মাল যেটুকু ইনভলেন্টারিলি হচ্ছে তার থেকে এক্সট্রা কতটা আমি করতে পারি, দ্যাট ইজ রিজার্ভ। তখন কিন্তু এক্সট্রা অ্যামাউন্ট বাই ফোর্স,
মানে আমি কোনো কিছু রিজার্ভে রাখছি মানে তো সেটা আমার বাই ফোর্স আমার এক্সট্রা ক্যাপাসিটি, সেটা মানে আমি এক্সট্রা সেটা করতে পারি, সেটাকে আমি রিজার্ভে রাখছি, আমি সবসময় করছি না সেটা, তাহলে সেটা আমার বাই ফোর্স হবে না। যেটা আমি সবসময় করছি না যেটা আমার বাই ফোর্স, আমাকে বাই ফোর্স করতে হবে এক্সট্রা, দ্যাট ইজ কল্ড রিজার্ভ ভলিউম। আর যেই মুহূর্তে ক্যাপাসিটি টার্মটা আসবে ইন্সপিরেশন বা এক্সপিরেশনের সময়, তার মানে হচ্ছে আমি টোটাল কতটা কাজ করতে পারছি বাই ফোর্স। তাহলে রিজার্ভ ভলিউম আর ক্যাপাসিটি এই দুটোর মধ্যে তফাৎ কি থাকছে? রিজার্ভ ভলিউম হচ্ছে আমি ফোর্সফুলি একটা কাজ করছি, সেটা আমি আমার নর্মালের থেকে এক্সট্রা কতটা করতে পারছি, সেটা হচ্ছে রিজার্ভ ভলিউম, ওটা আমার রিজার্ভ করে রাখা ভলিউম। এবার আমি নর্মাল ভলিউম, নর্মাল যতটা কাজ করতে পারি তার সাথে আমার রিজার্ভ ভলিউমটাকে যখন যোগ করে টোটাল যতটা আমি করতে পারছি সেটা হচ্ছে আমার ক্যাপাসিটি। ঠিক, ক্যাপাসিটি মানে আমি টোটাল যে ফাংশনটা, মানে আমার ফুল ফোর্স দিয়ে আমি যে ফাংশনটা টোটালি করতে পারি, যতটা করতে পারি, দ্যাট ইজ আমার ক্যাপাসিটি। আর রিজার্ভ হচ্ছে আমার নর্মাল আমি এটুকু করি, আমার যতটুকু এক্সট্রা ফোর্সিবলি আমি রিজার্ভে রাখি আমার পাওয়ার, সেটা হচ্ছে রিজার্ভ ভলিউম। এটা হচ্ছে আমার ইন্সপিরেশন এক্সপিরেশনের ক্ষেত্রে নর্মাল ডিসকাশনে আসবে। যখনই ভলিউম শুনবো নর্মাল কথা আসবে, রিজার্ভ ভলিউম শুনলে এক্সট্রা কথাটা যেন সবার আগে মাথায় আসে। আর ক্যাপাসিটি শুনলে টোটাল বাই ফোর্স, মানে টোটাল আমি ফোর্সফুলি কতটা টোটালি কাজ করতে পারছি, সেটা হচ্ছে ক্যাপাসিটি। এটা হচ্ছে ডিউরিং নর্মাল ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। এবার হচ্ছে যখন আমি রেসিডুয়াল নিয়ে কথা বলবো, রেসিডুয়াল এয়ার, ডিউরিং ডিসকাশন অফ রেসিডুয়াল এয়ার, ইন্সপিরেশন আর এক্সপিরেশন এই দুটো আমরা কিন্তু যে এয়ার আমরা এক্সচেঞ্জ করছি, ব্রিদ ইন ব্রিদ আউট করছি, সেই এয়ার নিয়ে আমরা ডিসকাশন করছি। তার এক্স্যাক্ট অপোজিট এয়ার হচ্ছে রেসিডুয়াল এয়ার। রেসিডুয়াল এয়ার মানে আমি ব্রিদ ইন ব্রিদ আউট করার এই প্রসেসের বাইরেও লাংসের মধ্যে যে এয়ারটা থেকে যায় সেগুলো হচ্ছে রেসিডুয়াল, তার মধ্যেও ক্যাপাসিটি আছে, ভলিউম আছে। কিন্তু রেসিডুয়াল এয়ার আর ব্রিদিং এয়ার এই দুটো হচ্ছে অপোজিট এয়ার। ব্রিদিং এয়ার মানে আমি সেটা কন্টিনিউয়াসলি ব্রিদ ইন ব্রিদ আউট হচ্ছে, আর রেসিডুয়াল মানে যেটা থেকে যাচ্ছে। এই দুটো এয়ারের মানে পুরো নর্থ পোল সাউথ পোলের ব্যাপার। তাহলে যে লজিকগুলো আমি ইন্সপিরেশন এক্সপিরেশনের ক্ষেত্রে লাগাচ্ছি, রেসিডুয়াল এয়ারের ক্ষেত্রে সেগুলো অপোজিট হয়ে যাবে। যেমন যখন আমি নর্মাল ভলিউম কথা বলবো, সেখানে ভলিউম নর্মালি কি হয়, নর্মাল, এখানে সেটা হয়ে যাবে ভলিউম ফোর্স বা ফোর্সফুলি। ডেফিনেশনে আমরা আসবো, যখন ডেফিনেশনগুলো দেবো তখন বুঝতে পারবো আমি কি বলতে চাইছি। ভলিউম টার্মটার সাথে ফোর্সফুলি প্রসেস চলে আসবে ডিউরিং ডিসকাশন অফ রেসিডুয়াল এয়ার। কেন? কারণ নর্মাল ইন্সপিরেশন বা এক্সপিরেশনের এয়ারের ক্ষেত্রে আমরা ভলিউম বলতে নর্মাল এয়ারকে বুঝি। রেসিডুয়াল এয়ার যেহেতু জাস্ট একদম অপোজিট টাইপ অফ এয়ার, সেই ক্ষেত্রে ভলিউম হয়ে যাবে ফোর্সিবল, আর ক্যাপাসিটি হয়ে যাবে, তাহলে যেহেতু পুরোটাই অপোজিট, ক্যাপাসিটি তখন হয়ে যাবে নর্মাল। এই তিনটে রুল মাথায় রাখলে পুরো ভলিউম ক্যাপাসিটির গল্প আমরা ক্লিয়ারলি লজিক্যালি ট্যাকেল করতে পারবো। এবার তাহলে আমরা চলে আসি বাই ডেফিনেশন। একটা হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম কি বলছে? নর্মাল ভলিউম অফ এয়ার exchanged by inspiration or expiration। তাহলে একটা ইন্সপিরেশন নিচ্ছি আমি, যতটা নর্মাল নিতে পারছি সেটা টাইডাল ভলিউম, আবার নর্মাল একটা এক্সপিরেশন করছি যতটা আমি ভলিউম ছাড়তে পারছি সেটা হচ্ছে টাইডাল ভলিউম। এটা নর্মালি হয় 500 ml মতন। এরপর চলে আসে রিজার্ভ ভলিউম। তাহলে ভলিউম নর্মাল ইন্সপিরেশন আর এক্সপিরেশন, ভলিউম মানেই তাহলে কি হয়ে গেল, নর্মাল। যেরকম আমি বলেছিলাম যে ভলিউম টার্ম যেখানে ইন্সপিরেশন এক্সপিরেশনের ক্ষেত্রে আসবে সেখানে ডেফিনেশনে নর্মাল কথাটা চলে আসবে, সেটা ভলিউমটা হচ্ছে 500 ml। এবার চলে আসি আইআরভি, রিজার্ভ ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে আমরা অলরেডি রুলগুলোতে ডিসকাস করেছি, রিজার্ভ ভলিউম মানে
ফোর্সিবল প্রসেসে এক্সট্রা কতটা আমরা করতে পারছি। তাহলে যেহেতু এটা ইন্সপিরেটরি, তাহলে আমরা ইন্সপিরেশন প্রসেসের ক্ষেত্রে এটা হবে এক্সট্রা ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড ফোর্সফুলি। টিভির ওপরেও আমরা এক্সট্রা কতটা ভলিউম ফোর্সিবলি নিতে পারি, ব্রেদিং করতে পারি, দ্যাট ইজ আইআরভি, রিজার্ভ ভলিউম। এই ভলিউমটার ইয়ে হচ্ছে 2500 to 3000 ml। এবার হচ্ছে ইআরভি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ভালো কথা, যেখানেই আমি রিজার্ভ ভলিউমের কথা বলছি এক্সট্রা টার্মটা চলে এলো। যদি খেয়াল করে দেখো, নর্মালের ভলিউমের সাথে নর্মাল, রিজার্ভের সাথে এক্সট্রা মিলছে কিনা একটু চেক করে নাও। আইআরভির সাথে এক্সট্রা, টিভির সাথে নর্মাল। ইআরভির ডেফিনেশন, বাই ডেফিনেশন, extra volume of air that can be expired forcefully। তাহলে আমি নর্মাল একটা এক্সপিরেশনের সাথে ফোর্স দিয়ে যতটা এক্সট্রা এয়ার এক্সপায়ার করে দিচ্ছি সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এগেন ফর রিজার্ভ ভলিউম আমরা এক্সট্রা টার্মটা পেয়ে যাচ্ছি, এক্সট্রা অ্যান্ড ফোর্সফুলি যখনই আসবে তখন হয়ে যাবে রিজার্ভ ভলিউম। সেটা যদি ইন্সপিরেশনের জন্য হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যদি এক্সপিরেশনের জন্য হয় এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই ভলিউমটার ইয়েটা হচ্ছে 1000 থেকে 1100 বা 1000 থেকে 1100 ml। তিনটে আমাদের ভলিউম পড়া হলো, টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি আর এক্সপিরেটরি ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানেই হচ্ছে টোটাল ফোর্সিবল, রিজার্ভ ভলিউম মানে যেমন ছিল এক্সট্রা ফোর্সিবল, এখানে টোটাল ফোর্সিবল। ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে টোটাল ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড ফোর্সিবলি। মুখস্থ করে রাখার ব্যাপারই নেই, লজিক, ওই তিনটে লজিক দিয়ে আমি সব বার করে নেব। টোটাল ভলিউম অফ এয়ার এক্সপায়ার্ড ফোর্সিবলি বা ফোর্সফুলি, ইসির ভ্যালু হয় টিভি প্লাস ইআরভি। এটা নর্মাল, এটা এক্সট্রা, দুটোকে যোগ করে দিলে টোটাল এটা দাঁড়িয়ে যায় 500 প্লাস 2500 টু 3000, মানে 3000 টু 3500 ml। ইসির ভ্যালু দাঁড়িয়ে যায় টিভি প্লাস ইআরভি, মানে 1100 টু 1600 ml। এরপর পড়ে থাকে রেসিডুয়াল ভলিউম নিয়ে কথা, আরভি। রেসিডুয়াল ভলিউম আমরা থার্ড নিয়মে কি পড়েছিলাম? রেসিডুয়াল ভলিউমের ক্ষেত্রে আমরা যেরকম ইন্সপিরেটরি এক্সপিরেটরির ক্ষেত্রে কি বলছিলাম, যদি আমার ভলিউম হয়, এনিথিং ভলিউম মানে নর্মাল প্রসেস, এনিথিং আরভি মানে রেসিডুয়াল ভলিউম মানে এক্সট্রা উইথ ফোর্স, আর এনিথিং ক্যাপাসিটি মানে এক্সট্রা, সরি নট এক্সট্রা, টোটাল ভলিউম উইথ ফোর্স। এটা হচ্ছে ফর ইন্সপিরেশন বা এক্সপিরেশন মানে নর্মাল এয়ারের ক্ষেত্রে। এটাই যখন আমরা এক্সাক্ট অপোজিট রেসিডুয়াল এয়ার নিয়ে কথা বলবো, সেই রেসিডুয়াল এয়ারের সময় আমরা কি দেখব, ভলিউম হয়ে যাবে ফোর্সফুল, জাস্ট অপোজিট টু নর্মাল এয়ার, ভলিউম হয়ে যাবে ফোর্সফুল, ক্যাপাসিটি হয়ে যাবে নর্মাল, যেটা এখানে ক্যাপাসিটিতে ফোর্স আছে, ভলিউমে নর্মাল আছে। তাহলে আরভি ভলিউম, ভলিউম নর্মালি হয়
মানে নর্মাল প্রসেস, ফর আরভি কি হয়ে যাবে, ফোর্সফুল। তাহলে রেসিডুয়াল ভলিউম, তার মানে রেসিডুয়াল volume that can be remained in lungs after normal expiration না forceful expiration। আরভি নর্মালি ভলিউম কিসের সাথে রিলেটেড হয়, নর্মাল। এক্ষেত্রে যেহেতু রেসিডুয়াল এয়ার নিয়ে কথা হচ্ছে, অপোজিট কাইন্ড অফ এয়ার, তাহলে এখানে আফটার ফোর্সফুল এক্সপিরেশন হয়ে যাবে। এটাই যখন আমি এফআরসি নিয়ে কথা বলবো, আরভি হচ্ছে রেসিডুয়াল ভলিউম, এফআরসি হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ক্যাপাসিটি ফর নর্মাল এক্সপিরেটরি ইন্সপিরেটরি এয়ার কি হয়, ক্যাপাসিটি মানেই আমরা বুঝে যাই সেটা ফোর্সিবল প্রসেস দিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু এটা রেসিডুয়াল এয়ারের কথা হচ্ছে, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, তার মানে আমরা এটা রেসিডুয়াল এয়ার নিয়ে কথা বলছি। তাহলে রেসিডুয়াল এয়ারের ক্ষেত্রে নর্মালের থেকে অপোজিট হবে, ক্যাপাসিটির জন্য কি প্রসেস হবে, নর্মাল প্রসেস হয়ে যাবে। তাহলে আমরা ডেফিনেশনে কি লিখতে পারি, residual volume বা residual air that can be remained after normal process বা normal expiration। এফআরসির ক্ষেত্রে নর্মাল, আরভির ক্ষেত্রে ফোর্সফুল। বাকি আমাদের পড়ে থাকছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে হচ্ছে আমাদের টিভি প্লাস ইআরভি প্লাস আইআরভি। ভাইটাল ক্যাপাসিটি সবসময় দুটো প্রসেস নিয়ে হয়। এতক্ষণ আমরা যে কটাই পড়েছি, ক্যাপাসিটি হোক ভলিউম হোক, সবসময় পড়েছি হয় একটা ইন্সপিরেশন একটা এক্সপিরেশন, সেটা ফোর্সিবল হতে পারে নর্মাল হতে পারে, সবসময় আমরা একটা প্রসেস নিয়ে কথা বলেছি। যদি ভালো করে সব কটা আমরা ডেফিনেশন খেয়াল করি, ভাইটাল ক্যাপাসিটি দুটো প্রসেস নিয়ে কথা বলে। সেটা হচ্ছে টোটাল ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি inspired forcefully after a forceful expiration। তাহলে আমি ভাইটাল ক্যাপাসিটিকে যখন ইন টার্ম অফ ইন্সপিরেশন মানে ডিফাইন করছি, তখন আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট অফ ভলিউম যেটা আমরা ইন্সপায়ার করছি ফোর্সিবলি আফটার এ ফোর্সফুল এক্সপিরেশন। তাহলে আমি যখন ইন্সপিরেশন দিয়ে ডিফাইন করছি ভাইটাল ক্যাপাসিটিকে, তখন তার আগের এক্সপিরেশনটা কনসিডার করতে হচ্ছে। আবার ভাইসি ভার্সা, যখন আমরা ভাইটাল ক্যাপাসিটিকে এক্সপিরেশন দিয়ে ডিনোট করব, তখন কি বলতে হবে, টোটাল ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি expired। যেহেতু আমি এক্সপিরেশনের বেসিসে বা এক্সপিরেশনের রেসপেক্টে আমি ডিফাইন করছি ভাইটাল ক্যাপাসিটিকে, তখন আমাকে কি বলতে হবে, যে এক্সপায়ার্ড টোটাল ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড ফোর্সফুলি। তাহলে এক্সপিরেশন একটা প্রসেস আমার বলা হয়ে গেছে। তাহলে কটা প্রসেস নিয়ে ভাইটাল ক্যাপাসিটি হয়, দুটো প্রসেস। তাহলে এক্সপিরেশন বলা হয়ে গেলে এর আগের কোনটাকে আমাকে ধরতে হবে, ইন্সপিরেশনকে আমাকে তখন ধরতে হবে, যে টোটাল ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড ফোর্সফুলি আফটার ফোর্সফুল ইন্সপিরেশন। আমি যদি এই ফোর্সফুল ইন্সপিরেশন কথাটা বাদ রাখি, তার আগে অবধি ডেফিনেশনটা বললে যেটা দাঁড়ায় সেটা হয় ইন্সপিরেটরি ক্যাপাসিটি বা এক্সপিরেটরি ক্যাপাসিটি। তার সাথে আমি যখন তার আগের প্রসেসটার ফোর্সফুল ইন্সপিরেশন বা এক্সপিরেশন যোগ করে দিই, তখন সেটা হয়ে যায় ভাইটাল ক্যাপাসিটি। যার ফলে আমরা টিভি প্লাস ইআরভি প্লাস আইআরভি সবকটাকে একসাথে যোগ করে দিই ইন কেস অফ ভাইটাল ক্যাপাসিটি। আর একদম লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি, টিএলসি। এখানে হচ্ছে টিভি
প্লাস ইআরভি প্লাস আইআরভি প্লাস আরভি, মানে ভাইটাল ক্যাপাসিটির সাথে আমি রেসিডুয়াল ভলিউমকে জাস্ট অ্যাড করে দিচ্ছি। নিয়ে আমি এতটা, এই ভলিউমটা হচ্ছে আমি টোটালি মানে ফোর্সফুলি একটা প্রসেসে আমি ইন্সপায়ার বা এক্সপায়ার করতে পারি। তার সাথে যেটুকু লাংসে সবসময় পড়ে থাকে সেটাকে অ্যাড করে দিলে আমি লাংসের টোটাল ভলিউমটা পেয়ে যাব। এই হচ্ছে একটা লাংসের মধ্যে সবকটা ভলিউম আর ক্যাপাসিটি। এর মধ্যে আমাকে সবচেয়ে ভালো করে এই তিনটে রুল মাথায় রাখতে হবে লজিক্যালি যদি আমি করতে যাই, যে ক্যাপাসিটি উইল বি অলওয়েজ মোর দ্যান ভলিউম। যেখানে আমি দেখবো ক্যাপাসিটি ভলিউমের থেকে বড় হচ্ছে না, তার মানে আমি কোথাও না কোথাও লজিক্যালি ভুল করে ফেলেছি। সেখানেই আমাকে আবার রিথিঙ্ক করতে হবে যে কোথায় ভুল করেছি। ইন কেস অফ ইন্সপিরেশন বা এক্সপিরেশন, নর্মাল এয়ার এক্সচেঞ্জের ক্ষেত্রে ভলিউম টার্মটা বোঝায় নর্মাল, রিজার্ভ ভলিউম টার্মটা বোঝায় এক্সট্রা। যেখানে ভলিউম আসবে সেখানে নর্মাল প্রসেস দিয়ে ডিফাইন করা হবে, যেখানে রিজার্ভ ভলিউম কথাটা আসবে সেখানে দেখবো আমরা এক্সট্রা ভলিউম অফ এয়ার নিয়ে কথা বলছি, এক্সট্রা ফোর্সফুলি, এক্সট্রা উইথ ফোর্স। আর যেখানে ক্যাপাসিটি নিয়ে আমরা কথা বলবো সেখানে আমরা টোটাল উইথ ফোর্স টার্মটা আসবে। ক্লিয়ার? ভলিউম হচ্ছে নর্মাল, রিজার্ভ ভলিউম হচ্ছে এক্সট্রা বাই ফোর্স, ক্যাপাসিটি হচ্ছে টোটাল বাই ফোর্স। আর জাস্ট অপোজিট টু নর্মাল এক্সচেঞ্জ অফ এয়ার, রেসিডুয়াল এয়ার যেটা লাংসে সবসময় পড়ে থাকে, সেই এয়ার নিয়ে যখন আমি কথা বলবো তখন ভলিউম হয়ে যাবে ফোর্সফুল, ক্যাপাসিটি হয়ে যাবে নর্মাল। এইটুকু মাথায় রাখলে আমরা এই ডেফিনেশন, ক্যাপাসিটি, লাং ভলিউমের ডেফিনেশন গুলোকে মোটামুটি ডিফাইন করতে পারবো। আচ্ছা, আমি তাহলে একবার টোটাল সবকটা ফর্মুলাকে এক জায়গায় করে দিই। টিভি 500 ml, IRV extra with force inspiration, এটা হচ্ছে 2500 to 3500 ml, সরি 3000 ml। ওদের এইগুলো দিয়ে দে, ERV হচ্ছে extra with force during expiration। আমরা কোন করে নেব পরে? রেসিডুয়াল ভলিউম। তাহলে ক্যাপাসিটি কি থাকবে? ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এক্সপিরেটরি ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি কি হবে? টিভি প্লাস আইআরভি। এক্সপিরেটরি ক্যাপাসিটি কি হবে? টিভি প্লাস ইআরভি। টিএলসি কি হবে? তার আগে ভাইটাল ক্যাপাসিটি কি হবে? টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি। আর টিএলসি হয়ে যাবে টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি প্লাস আরভি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ক্যাপাসিটি আর ভলিউমের ফর্মুলা। এবার হচ্ছে আমরা তাদের গ্রাফে দেখি। তাহলে গ্রাফের এই বরাবর হচ্ছে লাং ভলিউম, আর এই বরাবর হচ্ছে নর্মালি টাইম, টাইম বরাবর চেঞ্জেস হচ্ছে। তাহলে গ্রাফের মাঝ বরাবর যেটা আমরা নর্মাল দেখতে পাচ্ছি, সেম ভলিউম এক্সচেঞ্জ হতে থাকছে, দ্যাট ইজ টিভি অলওয়েজ। কারণ আমরা কি জানি? টিভি মানে হচ্ছে নর্মাল এক্সপিরেশন ইন্সপিরেশন ভলিউম, তাই তো? টিভি মানে নর্মাল এক্সপিরেশন ইন্সপিরেশন ভলিউম। সেটা আমরা খুব ইজিলি আমরা এই গ্রাফটার মধ্যে আইডেন্টিফাই করে নিতে পারবো। এরপর হচ্ছে এক্সট্রা, এই লাইনটা হচ্ছে নর্মালের লাইন, এই দুটো হচ্ছে নর্মালের বাউন্ডারি। এর ওপরে নিচে যা হবে সেটা হচ্ছে এক্সট্রা। এবং এক্সট্রা যখনই কথাটা আসবে তখন আমরা কোন ভলিউম নিয়ে কথা বলছি? রিজার্ভ ভলিউম। তাহলে যখন ইন্সপিরেশনের সময় আমরা জানি লাংয়ের ভলিউম বাড়ে, তাহলে লাংয়ের ভলিউম ওপর দিকে বাড়ছে, নিচের দিকে কমছে, তাহলে ইন্সপিরেশনের সময় আমরা কথা বলবো ওপর দিকে। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, নর্মালের থেকে এক্সট্রা আমরা যতটা ইন্সপিরেশন ফোর্সফুলি করতে পারি সেটা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম চলে এলো। এবার হচ্ছে টোটালটা আমি যখন নর্মালের সঙ্গে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমকে যোগ করে দিচ্ছি তখন আমরা পেয়ে যাবো আইসি,
সেম একইভাবে যখন আমরা নর্মালের থেকে নিচে এক্সট্রা কতটা, নিচে মানেই আমি লাং ভলিউম কমের দিকে, মানে এক্সপিরেশন, তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম নিচের দিকে হবে, এবং টোটাল নর্মাল প্লাস এক্সট্রাটা যখন আমরা ধরবো তখন পেয়ে যাব ইসি। এরপর যেগুলো পড়ে থাকে, একটা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি, ওটা একদম টপ টু বটম পুরোটা কভার করছে, খুব ইজিলি চিনতে পারবো। এবং লাস্ট পড়ে থাকবে ভাইটাল ক্যাপাসিটিরগুলো আর রেসিডুয়ালগুলো। রেসিডুয়ালগুলো সবসময় জিরোতে শেষ করবে, কারণ রেসিডুয়াল ভলিউম যখনই শেষ হয়ে যাচ্ছে, রেসিডুয়াল শেষ মানে তার লাংয়ের পুরো এয়ার শেষ, তাহলে রেসিডুয়ালগুলো সবসময় জিরো থেকে স্টার্ট হবে, বা যখন শেষ হবে জিরোতে শেষ হবে। এখানে হচ্ছে লাং ভলিউম জিরো এই লেভেলটায়, তাহলে রেসিডুয়াল ভলিউমগুলো জিরোতে শেষ হবে। এখানে এটা জিরোতে শেষ হচ্ছে না, তার ফলে এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, বাকিগুলো রেসিডুয়াল। এবার এর মধ্যে আমাকে দেখতে হবে, আমরা ফার্স্ট রুল কি পড়েছিলাম ভলিউম ক্যাপাসিটির, ক্যাপাসিটি উইল বি অলওয়েজ মোর দ্যান ভলিউম। এবার আমাকে যদি এইটা আর এইটাকে আইডেন্টিফাই করতে হয়, এখানে যেমন লিখে দেওয়া আছে, যদি না লেখা থাকে তখন যেটা ক্যাপাসিটি সেটা বড় হবে, তাহলে এটা বড় আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমরা এফআরসি নোট করে দেবো, যেটা ছোট সেটা হয়ে যাবে আরভি। কেন হবে? কারণ ক্যাপাসিটি ইজ অলওয়েজ মোর দ্যান ভলিউম। তাহলে এখান থেকে আমরা এই লজিক লাগালে একটা গ্রাফ, এই মানে ইন্সপিরেশন এক্সপিরেটরি যে গ্রাফটা, সেই গ্রাফের প্রত্যেকটা ভলিউম ক্যাপাসিটিকে আমরা এইভাবে আইডেন্টিফাই করে নিতে পারবো। এরপর আমরা ফর্মুলাগুলো লাগিয়ে, সেটা আইসি ইজ ইকুয়াল টু আইআরভি প্লাস টিভি, এরকম বিভিন্ন যে ফর্মুলাগুলো আমরা ডিসকাস করলাম, এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আমরা ম্যাথামেটিক্যালি সলভ করতে পারবো। এই গ্রাফটাকে আইডেন্টিফাই করলে আমরা গ্রাফ থেকে ভ্যালু প্লট করতে পারবো। কখনো হয়তো এখানে গ্রাফের একটা ভলিউম দিয়ে দেবে, সেই ভলিউমে এখানে হয়তো 400 ml থাকবে, আর এই ভলিউমটা হয়তো আপ টু ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তো এটা হয়তো আপ টু 2600 ml হবে, যেটা দুটো একসাথে যোগ করে 3000 ml আমরা আইসি বার করব। সেটা সবসময় ডাইরেক্টলি ম্যাথামেটিক্যালি নাও বলে দিয়ে গ্রাফে প্লট করেও অ্যান্সার জানতে চাইতে পারে। সেখানে আমাকে গ্রাফের এই সেকশনগুলো, পুরো সেকশনগুলো আইডেন্টিফাই করতে হবে কোনটা কি, বা অ্যাটলিস্ট আমাকে যেটা জিজ্ঞাসা করবে সেই সেকশনটাকে কি, হয়তো এটাকে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলে দেবে না, এটাকে এক্স বলবে, এদিকে ভলিউম দিয়ে দেবে, এটাকে ওয়াই বলবে, টাইটাল ভলিউমকে ওয়াই বলবে, এখানে ভলিউম দিয়ে দেবে, নিয়ে বলবে আইসি কত। তোমাকে টিভিকে আইডেন্টিফাই করতে হবে, আইআরভিকে আইডেন্টিফাই করতে হবে, এগুলোর ভলিউম গ্রাফ থেকে দেখে নিয়ে যোগ করে দিতে হবে, টিভি প্লাস আইআরভি যোগ করে দিলে যে ভ্যালুটা, এটা যদি 400 ml হয়ে থাকে, এখানে 0 থেকে হয়তো 200 হবে বা 1000 হবে, আর এখানে গিয়ে দেখাবে 1400, তাহলে 1000 থেকে 1400 মানে এইটুকু হবে 400, আর 1400 থেকে আবার এদিকে হয়তো আরো 2000, মানে 3400 বা 3600 এরকম কিছু একটা করবে, যেটা 1400 থেকে 3600 হলে 2200 হয় এক্সট্রা, বা 4200 করে দিল, এরকম এই ভ্যালুটাকে এখানে আইআরভির জায়গায় প্লট অ্যাড করে দিতে হবে, করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হবে অ্যান্সার। এইভাবেও মানে গ্রাফ থেকেও ম্যাথ সলভ করতে হতে পারে। তাহলে আশা করছি ব্রিদিং মেকানিজম আর ভলিউম ক্যাপাসিটি নিয়ে যে ডাউটগুলো হতে পারে বা যে প্রবলেমগুলো হয় সেগুলো ডিসকাস করা হয়ে গেছে। ওকে।